ওয়েলকাম স্টুডেন্টস। চলো আজকে আমরা শিখবো ইতিহাস। যে ইতিহাসটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ প্রয়োজন। তা আমরা আজকে চলে যাব ভারতবর্ষের মাটিতে প্রথম সুলতানি আক্রমণ কবে হয়েছিল। তোমরা অনেকেই বলবে 1191-এ আমাদের তরাইনের প্রথম যুদ্ধ, 1192, কিন্তু আমরা আরো একটু আগে যাব। কত বছরে? আমরা যাব 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 712 খ্রিস্টাব্দে ভারতের মাটিতে প্রথম সুলতানি আক্রমণটা হয়েছিল। তার হওয়ার পেছনে কারণটা যদি আমরা একটু দেখি, কেন আরব দেশের সেই সুলতানরা আমাদের ভারতবর্ষে, কিছুটা ভারতবর্ষের ম্যাপ তোমরা বুঝতেই পারছো, সেই ভারতবর্ষের মাটিতে আরবের সুলতানরা কেন আক্রমণ করেছিল, এটা কারণ আজকে তোমাদের একটু শেয়ার করব। দেখো, আরব দেশের সাথে আরব দেশের আরো এই দিকটায় তোমরা চলে গেলে পাবে কি ইউরোপ, এবং আরবের সাথে স্থলপথে ইউরোপের যোগাযোগ খুব ভালো ছিল। স্থলপথটাকে সে সময় যতটা সম্ভব এভয়েড করলে একদিকে ভালো হতো ব্যবসাটা। কারণ জলপথে কি হচ্ছে, জলপথে প্রচুর পরিমাণে জলদস্যু ছিল। তাই আরবের লোকেরা স্থলপথেই ইউরোপের লোকের সাথে বিজনেস করত। কি বিজনেস করতো? দেখো, ইউরোপে আমাদের প্রচুর শীত পড়ে শীতকালীন সময়। তার ফলে ইউরোপের লোকেরা সেই সময়কার যে শীতের খাদ্যটা ওরা গ্রীষ্মকালীন সময়ে মজুত করত। এবং তখন তো আর আমাদের মতো ওদের ফ্রিজ ছিল না বা হিমঘর ছিল না। তাহলে ইউরোপের লোকেরা কি করে সেই মাংসগুলোকে একদম ঠিকঠাক ফ্রেশ তাজা রাখবে? ওরা কি করত, মাংসর গায়ে বিভিন্ন মসলার একটা প্রলেপ লাগিয়ে দিত। এই মসলা কিন্তু ওই মাংসটাকে তাজা রাখত। সেই মসলাটা ইউরোপের লোকেরা আরবদের কাছ থেকে কিনতো, আর আরবরা সেই মসলাটা কালেক্ট করতো ভারতের কেরল আর শ্রীলঙ্কার এখান থেকে। এত দূর থেকে তারা মসলাটা ওখানে নিয়ে যেত, কারণ আরবের সেই সময় সুলতান প্রচুর ইনকাম করতো এই মসলাটা ওদেরকে বিক্রি করে। ভালো বিজনেস চলছে। এবার আরবের সুলতানরা কি করতো, জাহাজ পাঠিয়ে দিত। এই জাহাজটা পাঠাতো ওরা ঠিক এই পথ বরাবর, এই পথ বরাবর উপকূল অঞ্চল বরাবর ওরা জাহাজটাকে এখানে পাঠাতো। সেই জাহাজ এখানে এসে জাহাজ ভর্তি করে শ্রীলঙ্কার থেকে আর আমাদের কেরল থেকে প্রচুর মসলা কালেক্ট করে নিয়ে সেই জাহাজটা আবার ব্যাক করতো এই উপকূল অঞ্চল বরাবর। ঠিক আছে? উপকূল অঞ্চল বরাবর সেই জাহাজটা যখন যেত, তখন ভারতের এই অঞ্চলটাতে ছিল সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশের এখানে আমাদের একটা বন্দর ছিল, সেই করাচি বন্দর। সেই বন্দরে ওরা কি করতো, জাহাজটাকে কয়েকদিনের জন্য একটু স্টেশন করতো, মানে জাহাজটাকে থামতো। আরে থামবে না, জাহাজের নাবিকটা খাবার দাবার তো নিতে হবে আর কি। তা জাহাজটা এখানে কি করতো, স্টেশন করতো, থামতো কয়েকদিন, খাবার জল মেডিসিন সমস্ত কিছু কালেক্ট করতো। আর এই সময় সিন্ধুর এই আরবের যে সুলতান ছিলেন, তিনি সিন্ধু প্রদেশে সেই সময় একজন হিন্দু রাজা রাজত্ব করছিল। তার নাম কি? তার নাম হচ্ছে দাহির। এই হিন্দু রাজা দাহিরকে এই সুলতান আরবের মোটা ট্যাক্স দিত। কেন? আরে আমার জাহাজ তোমার বন্দরে থাকবে, তো ওখানে একটু দেখভাল করো, আমার জাহাজটা থাকছে, একটু দেখাশোনা করো, সিকিউরিটি দিও। এই জন্য দাহিরকে মোটা ট্যাক্স দিত আরবের সুলতান। তাহির তো ট্যাক্স নিল, ঠিকই আছে, নিয়ে তিনি তার ডিউটিটা ভুলে গেছেন। তাহির কি করছে, জাহাজকে সিকিউরিটি দেননি। তার ফলে এক রাতে এক জাহাজ ভর্তি মশলা সব উধাও, জাহাজ শুদ্ধাই উধাও হয়ে গেল। ব্যাস, এই ইনফরমেশন চলে গেল আরবের সুলতানের কানে। আরবের সুলতান যখন গেল কানে, আরবের সুলতান তখন দাহিরকে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ না, মেসেজ করলো, চিঠি লিখে। তখন হোয়াটসঅ্যাপ ফেসবুক নেই। এইবার দাহির কি করছে, প্রত্যুত্তর দিচ্ছে। কি বলছে আরবের সুলতানকে, তোমার জাহাজের ক্ষতিপূরণ তো আমি কাঁচকলা দেবই না, আর এরপরে দেখবো যে তোমার জাহাজ আমার বন্দরের পাশ দিয়ে কি করে যায়। মানে দাহির আরবের সুলতানকে কিন্তু একদম ওপেন চ্যালেঞ্জ করে দিল একদম। এইবার আরবের সুলতান কি করলো, সেই সময় তখন কে রাজত্ব করছিল, সেই সময় ছিলেন মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম বলে একজন সুলতান ছিলেন। তিনি কি করেন, তিনি তার দলবল নিয়ে তখন অ্যাটাক করে দিলেন এই সিন্ধু প্রদেশে। কাকে? রাজা দাহিরকে। হিন্দু রাজা দাহিরকে অ্যাটাক করে দিলেন। ব্যাস, দাহিরকে শুধু অ্যাটাক করলো না, দাহিরের সাথে যুদ্ধ করে দাহিরকে একদম হঠাৎ দাহির মারা গেল। এইবার যখন দাহির মারা গেল, তখন এই
কাসেম এখানে বেশ এই সিন্ধু অঞ্চলে লুটপাট করে নিয়ে আবার ব্যাক করলেন কিন্তু ওনার আরব দেশে। কারণ সেই সময় সিন্ধু, আমরা কি বলেছি সুলতানি আক্রমণ, আমি বলিনি যে সুলতানি সাম্রাজ্য বিস্তার। সেই সময় সুলতানরা ভারতবর্ষের মাটিতে তাদের সাম্রাজ্য, বাড়িঘর করবে, ফ্যামিলি আনবে, সব বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে থাকতে আসবে, এসছে, অ্যাটাক করেছে, আবার সব লুটপাট করে নিয়ে বেরিয়ে গেছে। শুধু আক্রমণ। এটা হয়েছিল ফার্স্ট ভারতের মাটিতে 712 খ্রিস্টাব্দে। কে করেছিল? মোহাম্মদ বিন কাসেম। কাকে অ্যাটাক করেছিল? দাহিরকে। কেন করেছিল? দাহির ওর জাহাজে সিকিউরিটি দেয়নি, পুরো জাহাজ লুট হয়ে গেছিল, তাই সেই প্রতিশোধে। এইটা হলো প্রথম কিন্তু ভারতের মাটিতে সুলতানি আক্রমণ। এইবার দাহির যখন মারা গেলেন, দাহিরের আবার দুটো মেয়ে ছিল। দাহিরের কিন্তু দুটো মেয়ে ছিল। সেই মেয়ে দুটো আবার কি করলো তখন? এরা সরাসরি এই বিন কাসেমের নামে তখন অভিযোগ করলেন এই আরব দেশের খলিফা। এইবার তার ফলে কি হলো? বিন কাসেমের তখন একটা শাস্তি হলো, কারণ তিনি এটা অন্যায় করেছে। কি কমপ্লেন করেছে দুই মেয়ে? যে বিন কাসেম আমাদের বাবা দাহিরকে তো মেরেছেই, তার সাথে আমাদের সাথে খুব মিসবিহেভ করেছে, খারাপ আচরণ করেছে, নোংরামি করেছে। এই অভিযোগ করাতে বিন কাসেমের ওই সময় সাজা হয়ে গেল। কি হলো? বিন কাসেমকে তখন বিভিন্ন মত আছে, কেউ বলে যে বস্তায় ভরে বিন কাসিমকে ঘোড়ার সাথে বেঁধে দিয়ে দিল ঘোড়াকে ছুটি, তার ফলে বিন কাসিম মারা গেছিল। আবার কোন কোন ঐতিহাসিক বলে যে বিন কাসিমকে বন্দী করা হয়েছিল এবং কারাগারেই মেরে দেওয়া হয়। তাহলে এই হলো আমাদের বিন কাসেম, যিনি প্রথম কিন্তু ভারতের মাটিতে তাহিরকে পরাস্ত করে সিন্ধু প্রদেশে আক্রমণ করে আবার ফেরত চলে গিয়েছিলেন। এটা গেল ভারতের মাটিতে প্রথম কিন্তু সুলতানি আক্রমণ। এরপরে কি আক্রমণ হয়নি? হয়েছে। আমরা জানি এরপরে গজনী সুলতান মাহমুদ, তিনি ভারতে মোট ১৭ বার আক্রমণ করেছেন। গজনী সুলতান মাহমুদ তিনি কি করেছেন? ভারতে যখন এখানে গুজরাট মন্দির, গুজরাটে রয়েছে আমাদের সোমনাথ মন্দির, সেই সোমনাথ মন্দিরও তিনি লুটপাট করে তার সমস্ত সম্পত্তি নিয়ে পালিয়ে গেছেন। তাই আমাদের ঐতিহাসিকরা এই মাহমুদকে কি বলতো? লুঠেরা, লুঠেরা বলতো। ঠিক আছে? এরপর আমাদের যখন সুলতানি সাম্রাজ্য বিস্তারের এপিসোডটা আসবে, সেখানে আমাদের কি আসছে? ১১৯১ ১১৯১ কি হয়েছিল? প্রথম তরাইনের যুদ্ধ, ফার্স্ট তরাইনের যুদ্ধ, তাই তো? এই প্রথম তরাইনের যুদ্ধে কে কে ছিলেন? এই প্রথম তরাইনের যুদ্ধ কিন্তু মোহাম্মদ ঘুরির সাথে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। মোহাম্মদ ঘুরি কোথায় ছিলেন? মোহাম্মদ ঘুরি এই আরব দেশে ঘুর বলে একটা সাম্রাজ্য আছে, সেই ঘুর সাম্রাজ্যের তিনি অধিপতি ছিলেন। এই ঘুর সাম্রাজ্যের মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতবর্ষে কিন্তু প্রথম সাম্রাজ্য বিস্তারের জন্য আক্রমণ করেন। এই ঘুরি কি করেছিল তার আগে বলি। ঘুরি একদিন, মোহাম্মদ ঘুরি এই আরব দেশে যখন সুলতান, তিনি তখন একদিন বাজারে যান, দাস বাজারে। মানে আমাদের এখন তো এখানে চলে বিগ বাজার, এই বাজার, ওই বাজার। মোহাম্মদ ঘুরি ওই সময় আরব দেশে দাস বাজার হতো, মানে যেখানে দাস কেনা বেচা হতো। তার কিছুদিন আগে ওই অঞ্চলেরই তুর্কিতেই একটা ফ্যামিলির বাচ্চা, ছোট বাচ্চা কে কিছু ছেলেধরা তুলে নিয়ে গিয়ে দাস বাজারে বিক্রি করে দেয়। তা সেই ছোট্ট ছেলেটিকে মোহাম্মদ ঘুরি দাস বাজার থেকে কিনে নেন। কিনে নিয়ে ওকে যুদ্ধ করা, মারপিট, অস্ত্র চালানো, এগুলো সমস্ত কিছু ট্রেনিং ওর সেনাবাহিনীতে হতে থাকে। ওই ছোট বাচ্চাটা, দাস বাচ্চা, তার নাম কি ছিল? ওই ছোট্ট দাস বাচ্চাটার নাম ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে? এবার অনেকে বলে যে আইবক কথার অর্থ কি, যেটা আমাদের বিভিন্ন এক্সামে। আইবক কথার অর্থ হচ্ছে দাস, কৃতদাস, বা অনেক জায়গায় বলা হয় চাঁদের মতো সুন্দর। কিন্তু কুতুবউদ্দিন আইবক একটুকু সুন্দর ছিলেন না দেখতে। ঠিক আছে? কিন্তু যাই হোক, কুতুবউদ্দিন আইবক হচ্ছে মোহাম্মদ ঘুরির কেনা দাস, মানে কৃতদাস। এই কৃতদাস খুব ভালো যুদ্ধবিদ্যা শিখে গিয়েছিল দেখে মোহাম্মদ ঘুরি তাকে নিজের বডিগার্ড নিযুক্ত করেন। এত ভালো। বেশ অনেকবার কিন্তু কুতুবউদ্দিন এই ঘুড়ির প্রাণ বাঁচিয়েছিলেন বিভিন্ন শত্রুদের আক্রমণ থেকে। তার ফলে তো ঘুড়ির আরো ফেভারিট হয়ে যায়। কুতুবউদ্দিন খুব ফেভারিট হয়ে গেল মোহাম্মদ ঘুরি। তাই মোহাম্মদ ঘুরি ওকে তার প্রধান সেনাপতি বানিয়ে দিল। ঠিক আছে, তুমি এখন আমার সাম্রাজ্যের সেনাপতি। ভালো কথা। কিন্তু মোহাম্মদ ঘুরি যখন ১১৯৯ এ ভারতে আক্রমণ করলেন, সেই সময় ঘুরি এই সেনাপতিকে সঙ্গে আনেনি।
মানে আনেনি, কোনো কাজ ছিল, কুতুবুদ্দিনের অন্য কোথাও ওকে ডিউটি দিয়েছে, আর ঘড়ি নিজেই সৈন্যদল নিয়ে চলে এসছে ভারতে অ্যাটাক করতে। ভারতে তখন এই অঞ্চলে দিল্লি, আজমের, এই লাহোর, এই সমস্ত অঞ্চলে কিন্তু রাজত্ব করছে পৃথ্বীরাজ চৌহান। আমরা জানি পৃথ্বীরাজ চৌহান আর সংযুক্ত সেই কাহিনী। পৃথ্বীরাজ চৌহান কিন্তু রাজত্ব করছে, তাই না, ভারতের ওই সমস্ত অঞ্চলে। এইবার পৃথ্বীরাজ চৌহান খবর পেয়ে গেছে, আগে থেকে ইনফরমেশন পেয়ে গেছে, আরে মোহাম্মদ ঘুরি তো ভারতবর্ষে অ্যাটাক করে দিবে। তাই পৃথ্বীরাজ চৌহান করছে কি, ওর আশেপাশে হিন্দু রাজাগুলোকে সব এক জায়গায় করে, ভাই ঘড়ি অ্যাটাক করছে, ঘড়ি কিন্তু মুসলিম শাসক, ভীষণ রাগী, যদি একবার ভারতে ঢুকে যায়, সাম্রাজ্য দখল করে নেয়, তোমাদের অবস্থা তো যাচ্ছে তাই। আমার তো মৃত্যু, আর তোমাদেরও কিন্তু অবস্থা খুব কাহিল হয়ে যাবে। হিন্দু রাজারা তো খুব টেনশনে পড়ে গেল, ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে পৃথ্বীরাজকে হেল্প করি যেন ঘড়িকে ঠেঙিয়ে ভাগানো যায়। ব্যাস, ভারত একটা বড় টিম তৈরি করে ফেললো পৃথ্বীরাজ, এদিক থেকে ঘড়ি 1191 অ্যাটাক, ব্যাস দুমদাম দুমদাম পৃথ্বীরাজ চৌহান ঘড়িকে হারিয়ে দিল। আরে ঘড়ির তো মেন অস্ত্রটা তো বাড়িতে রেখে এসছে না কুতুবুদ্দিনকে, তাই হেরে গেল। হেরে যাওয়াতে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে অ্যারেস্ট করে দিল কারাগারে। এবার কি হচ্ছে, কিছুদিন পর ঘড়ি জেলে আছে, ঘড়ি তখন পৃথ্বীরাজের সাথে একবার দেখা করার পারমিশন নিয়ে দেখা করে বলছে যে সরি ভাই পৃথ্বীরাজ, আমার তো ভুল হয়ে গেছে, আমি আর অ্যাটাক করবো না ভারতে, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে, আমি দেশে পালিয়ে যাবো। তা পৃথ্বীরাজ তো একটু দিল দরিয়া মানুষ আর কি, ঠিক আছে চলো তোমাকে ছেড়ে দিলাম, পালাও এখান থেকে, আর আসবে না। ঘড়িকে পৃথ্বীরাজ চৌহান ছেড়ে দিল, আর পৃথ্বীরাজ চৌহান ভারতের মাটিতে তখন ঢাক পিটিয়ে বলতে শুরু করলো, দেখেছো আমার পাওয়ার, আমি ঘড়িকে কিন্তু একাই একাই যুদ্ধে হারিয়ে ওকে বন্দি করেছিলাম। এই খবরটা আরে সবাই জেনে যায় যে পৃথ্বীরাজ চৌহান একা ঘড়িকে হারিয়েছে, মোটেই না। বাকি রাজারা তো তেলে বেগুনে জ্বলে উঠলো পৃথ্বীরাজের উপরে, ও বেটা আমরা তোকে হেল্প করলাম আর তুই এখন পুরো ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছিস, আচ্ছা দেখছি দাঁড়া। ব্যাস, তখন বাকি রাজারা পৃথ্বীরাজের সাথে মুখ ফিরিয়ে নিল। ঠিক এর ১ বছর পরে 1192 তখন ঘড়ি আবার সৈন্য নিয়ে অ্যাটাক করলো পৃথ্বীরাজ চৌহান, এবার প্রতিশোধ নেবে। এইবার কিন্তু সঙ্গে করে ওর সেই অস্ত্রটাকে নিয়ে এসছে কুতুবুদ্দিন আইবক, মারাত্মক লেভেলের যুদ্ধ করতো, দেখতে খুব খারাপ, আরে বাবা ডেঞ্জারাস। কুতুবুদ্দিন আইবক এসছে, পৃথ্বীরাজ চৌহান তো আর বাকি রাজাদের হেল্প পাবে না, ব্যাস আর কোথায় যায়। পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে পরাস্ত হলো এবং ঘড়ি ওকে কন্ট্রাক্টে একটা ছোট্ট এলাকায় বসিয়ে দিল দেখভালের জন্য। তাও আবার কিছুদিন পর ওকে লাথি মেরে ভাগিয়ে দিয়েছে, ওর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ নিয়েছে, ওকে দুম ভাগিয়ে দিয়েছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 এবং ভারতের মাটিতে এইবার এই সুলতান কি করলো, ভারতের মাটিতে সাম্রাজ্য বিস্তার শুরু করলো। এইটাই কিন্তু ভারতের মাটিতে পাকাপোক্ত ভাবে সুলতানি সাম্রাজ্য প্রসার হওয়া শুরু হলো 1192। এইবার 1192 থেকে চলছে 1206 অব্দি। তাহলে কত দূর শুরু হলো, 1192 থেকে 1206। 1206 একদিন মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিনকে বলছে, শোন দিল্লি, আজমের, লাহোর এগুলো তো আমার দখলে চলে আসছে, তুই একটু দেখভাল কর, আমি একটু বাড়ি যাই, বুঝলি। কুতুবুদ্দিনকে এই এলাকার দায়িত্ব দিয়ে দিল, দিল্লি, আজমের, লাহোর এলাকার দায়িত্ব দিয়ে মোহাম্মদ ঘড়ি আবার বাড়ির দিকে ফিরছে, রওনা দিল, একটু বাড়িতে যাই, অনেক বছর আছি, বাড়ি থেকে ঘুরে আসি। আরে রাস্তার মধ্যেই কিন্তু মোহাম্মদ ঘড়ি কোন একটা স্থানে রাস্তার মধ্যে ঘড়ি মার্ডার হয়ে যায়, কোন এক আততায়ী দুম মোহাম্মদ ঘড়িকে মেরে ফেলে। এবার যেই মোহাম্মদ ঘড়ি মারা গেল 1206, তখন তো এই এলাকার পুরো তখন রাজা হয়ে গেল আমাদের কুতুবুদ্দিন আইবক, ভারতের স্বাধীন রাজা নিজেকে ঘোষণা করে। কিন্তু সুলতান হতে পারলো না, কেন, কারণ কোন দাস সুলতান হবে এই পারমিশন মুসলিমদের নিয়মে ছিল না। তাহলে কুতুবুদ্দিন কিন্তু সুলতান হতে পারছে না, নিজেকে স্বাধীন রাজা বলে ডিক্লেয়ার করে এই এলাকা ও ভোগ করছে, মানে সাম্রাজ্য বিস্তার রাজত্ব করছে। এইবার ঘড়ির যে ঘুর প্রদেশে যে সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য, এই সাম্রাজ্য কে ওর উত্তরাধিকার হবে, কারণ এর তো কোনো ছেলেপুলে নেই, ঘড়ি নিঃসন্তান। কিন্তু এই এলাকাটা দখলিত করে নিয়েছে পৃথ্বীরাজ কুতুবুদ্দিন আইবক, ওর এটা শাসন করছে। কিন্তু ঘড়ির যে নিজের দেশ, পিতৃদেশ, মানে নিজের দেশ, এই নিজের দেশে যে সাম্রাজ্যটা ছিল, ঘুর সাম্রাজ্য,
সেখানে কে রাজত্ব করতে চলে এলো? এর এক ভাইপো মানে ভাইয়ের ছেলে, তার নাম কি? তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন। গিয়াস উদ্দিন কি ঘড়ি। গিয়াস উদ্দিন ঘড়ি। এবার মোহাম্মদ ঘড়ির ভাইপো গিয়াসউদ্দিন ঘড়ি এই ওদের ঘুর সাম্রাজ্যে ওখানকার রাজত্ব করতে শুরু করে। কিন্তু দিল্লিতে প্রচুর সম্পদ, অত সম্পদ রেখে গিয়াসউদ্দিন ঘড়ি এই ঘুরে অল্প একটু সম্পদ নিয়ে খেলছে, ওর কি মজা লাগে? লাগবে না। গিয়াসউদ্দিনের লোভ হলো, আমি যদি দিল্লিটা পেতাম ওটা তো আমার কাকার সম্পত্তি, তাহলে তো আমারই পাওয়ার কথা, কিন্তু তা না, একটা কৃতদাস রাজত্ব করছে। ঘড়ি গিয়াসউদ্দিন কি করলো? বাগদাদের যে খলিফা তাকে একটা চিঠি লিখলো যে এরকম স্যার, আমার তো কাকার একটা সম্পত্তি দিল্লির দিকে পড়ে আছে, ভোগ করছে একটা এই কুতুবুদ্দিন আইবক বলে আমার কাকার একটা দাস, আপনি একটু ম্যানেজ করে দেন, আমার সম্পত্তিটা আমাকে ফিরিয়ে দেন। বাগদাদ তখন আবার চিঠি করলো কুতুবুদ্দিন আইবককে যে কুতুবুদ্দিন, তুমি যার সম্পত্তি তাকে ফেরত দাও। কুতুবুদ্দিন ভীষণ উদারমনা ছিলেন, আবার ধর্মভীরু ছিলেন। উদারমনার পরিচয় আছে পেয়েছি সবাই তার, তাই তার নাম ছিল লাখ বক্স, গিভার অফ ল্যাক্স, মানে যিনি লক্ষ লক্ষ দান করতে পারেন। কুতুবুদ্দিন আইবকের আর একটা নাম লাখ বক্স ছিল। আর কি, এইবার কুতুবুদ্দিন আইবক ভীষণ টেনশনে পড়ে গেল, আরে আমার পাওয়া হাতে আসা রাজত্ব আমি ভোগ করতে পারবো না, আমাকে আবার দিয়ে দিতে হবে গিয়াসউদ্দিনকে, না এটা ঠিক না, এটা আগে যাচ্ছে তাই। তখন কুতুবুদ্দিন আইবক কি করলেন, খুব আপসেট হয়ে আছেন, আপসেট হয়ে কি করবেন বুঝতে পারছেন না, ভাবছেন কি করি কি করি কি করি। এক আচমকা তার সাথে একজন ধর্ম যে গুরু তার দেখা হয়ে যায়, কি সুফি একজন সাধক ছিলেন, তার নাম ছিল কি কুতুবুদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার 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 কাকি। কি নাম? বখতিয়ার কাকি। এই কাকি মানে কিন্তু আবার তোমরা ভেবো না যে আন্টি কিন্তু এই বখতিয়ার কাকি হচ্ছে একজন গুরু ছিলেন, এই ধর্মগুরু কুতুবুদ্দিন আইবককে অনেক সান্ত্বনা দিলেন, ওকে মোটিভেট করলেন, আরে তুই পারবি তুই পারবি, তুই সুলতান হবি, টেনশন করিস না, তুই সুলতান হবি, তুই এইভাবে কাজগুলো কর, ওকে কিছু কিছু সাজেশন দিল। এবার এর কাছ থেকে সাজেশন পেয়ে, ধর্মগুরুর কাছ থেকে সাজেশন পেয়ে কুতুবুদ্দিন আইবকের মনোবল বেড়ে গেল। ও কি করলো, ও একটা ছোট্ট চিঠি লিখলো আর বস্তা বস্তা ভরে প্রচুর ধন সম্পদ গিফট করলো বাগদাদের খলিফা, এবং খলিফাকে লিখে দিল যে স্যার আপনি একটু দেখেন যে গিয়াসউদ্দিন ঘড়ি যেন আমার এখানে না আসে, ও ওই সাম্রাজ্যেই থাকে আর আমি এখানে থাকি, তো আপনি দেখেন। আর বাগদাদের খলিফা চিঠি আর কি পড়বে, বস্তা বস্তা সম্পত্তি ধন সম্পদ দেখে ওটাতেই তো ফিদা হয়ে গেল। যাই হোক, তারপরে চিঠি টিঠি পড়ে তিনি ঘড়িকে বলেন, এই ঘড়ি তুই আর ওখানে যাস না, তুই তোর এই ঘুর সাম্রাজ্যে থাক, কুতুবুদ্দিনের সাথে তুই পারবিও না, ছেড়ে দে, তুই এদিকে রাজত্ব কর। বাগদাদের খলিফা তো মোটা টাকা পয়সা অনেক সোনা দানা পেয়েছে, ও তো হ্যাপি, কিন্তু গিয়াসউদ্দিন কিছু না পেয়ে খালি হাতে হ্যাপি হবে না। গিয়াসউদ্দিন, না স্যার এটা তো ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, আমার কাকার সম্পত্তি, আপনি একটু দেখেন, ওকে বলেন। তখন খলিফা ওকে বললো যে তুমি ওকে একটু হ্যাপি ট্যাপি করো। তখন কুতুবুদ্দিন আইবক আবার প্রচুর সম্পত্তি, দিল্লি তো সম্পদের ভান্ডার, লাহোর দিল্লি আজমের, আবার প্রচুর সম্পত্তি গিফট করে দিল গিয়াসউদ্দিন ঘড়ি। এইবার গিয়াসউদ্দিন ঘড়ি তো হ্যাপি, ঠিক আছে, আমি আর দিল্লি যাব না, আমি ঠিক আছে। আর একটা চিঠি লিখে দিল যে কুতুবুদ্দিন আইবক তুমি আজ থেকে আর কৃতদাস নও, ওকে দাসত্ব থেকে মুক্তি দিল। ব্যাস, এটা কত সালের ঘটনা? এটা কিন্তু 1208 সালের ঘটনা। কুতুবুদ্দিন আইবক ওর দাসত্ব থেকে রিটেন সার্টিফিকেট পেয়ে গেল যে আমি আর কৃতদাস নই। তারপর 1208 সালে কুতুবুদ্দিন আইবক নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করল। 1208 সালে সুলতান বলে ঘোষণা হয়ে গেল, এবং তখন বলা হয় যে 1206 থেকে 1290 পর্যন্ত যে সালটা আছে, এটাই হচ্ছে ভারতে আমাদের কি বংশ? দাস বংশ। এই এতগুলো বছর দাস বংশ, কারণ সেই এতগুলো বছরে কোনো না কোনো একজন দাস পরবর্তী জীবনে সুলতান হয়ে ভারতে রাজত্ব করে গেছেন বেশিরভাগ। তার মধ্যে কুতুবুদ্দিন আইবক যেহেতু নিজে প্রথম জীবনে দাস ছিলেন, তাই তার দ্বারা প্রতিষ্ঠিত বংশটার নাম হচ্ছে দাস বংশ। পরিষ্কার একদম। এরপর কুতুবুদ্দিন আইবক কি হলো, 1208 সালে তো সুলতান হলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 1210 সালে তিনি লাহোরে গেছেন নিজের রাজধানীতে, গিয়ে একটু চৌগান খেলছেন। চৌগান কি? আরে পোলো, ঘোড়ায় উঠে এরকম স্টিক দিয়ে খেলে না, ওই পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে টপকে পড়ে ঘাটটা মাটিতে লেগে মটকে যায় এবং
স্পট ডেট। তাহলে এই হয়ে গেল কুতুবুদ্দিনের 1210 সালে কুতুবুদ্দিন আইবক খতম, শেষ। তারপর কুতুবুদ্দিন আইবক তো মারা গেলেন। এইবার মারা যাবার আগে তিনি দুটো কাজ করেছেন। এক, যখন সুলতান হলেন তখন তিনি কি করলেন, কুতুবুদ্দিন বখতিয়ার খলজি যে ওর গুরু ছিল, তাই গুরুর নামে কিন্তু একটা ভালো কাজ করেছিলেন, যেটা আমরা কুতুব মিনার বলি। এই কুতুবুদ্দিন আইবক ওনার গুরুর সম্মান প্রদর্শনে গুরুকে তিনি কুতুব মিনার নির্মাণ করা শুরু করেছিলেন এবং পৃথিবীতে এটাই ছিল প্রথম এতটা উঁচু কোনো ইটের স্তম্ভ, কোনো মিনার। আরেকটা ভালো কাজ করেছিলেন কুতুবুদ্দিন আইবক, একদিন বাজারে গিয়ে একটা দাস কিনে নিয়ে এসেছিল, তার নাম ছিল ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবক একটা দাস কিনে নিয়ে এসেছিল, ইলতুৎমিশ নাম ছিল সেই দাসটা, এবং দাসটাকে ছোটবেলায় কিনে নিয়ে এসে ওকেও ট্রেনিং দিয়েছে, ভালো লেগেছে এবং ছেলেটিকে ভীষণ ভালো মনে হয়েছে, তাই কুতুবুদ্দিন আইবক নিজের মেয়ের সাথে ওই ইলতুৎমিশের কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে? তাই কুতুবুদ্দিন যখন মারা যায় 1210, তখন 1210-এ স্বাভাবিকভাবেই দিল্লির সুলতান হয়েছিল, দিল্লির সুলতানের সিংহাসনে বসেছিল তার একটি ছেলে, তার নাম হচ্ছে আরাম শাহ। আরে বাবা, নাম তো শুনেই বোঝা যাচ্ছে ভীষণ আরাম করে। ইয়েস, আরাম শাহ, কুতুবুদ্দিন আইবকের পুত্র আরাম শাহ 1210-এ দিল্লির সিংহাসনে বসেন। কিন্তু এতই আরাম করেছে যে বাকি যে ওই সময় আমির ওমরাওরা ছিল, যারা সে সময়কার বেশ প্রভাবশালী ব্যক্তি, তারা কি করলো, ইলতুৎমিশকে কল করলো যে ইলতুৎমিশ তুমি আসো দিল্লির সিংহাসনে, আরাম শাহ ও অপদার্থ, ওর দ্বারা কিচ্ছু হবে না, তুমি এসে শাসনভার নাও। ইলতুৎমিশ তখন কি করলো, আরাম শাহকে মেরে দিয়ে, ওটা চলতো বুঝলা, মানে আগেকার দিনে এই পেট ফুটো করাটা খুব ইজি ছিল ব্যাপার। তা আরাম শাহ এসে ইলতুৎমিশ এসে আরাম শাহকে হত্যা করে দিল্লি তখন সিংহাসনে বসে গেলেন। এবং দিল্লির সুলতানের যে আমাদের দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে কিন্তু ইলতুৎমিশকে বলা হয়, এবং যদি শুধু প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে আমরা তখন বলবো যে রাজবংশের প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের কুতুবউদ্দিন আইবক। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বললে আমাদের বলতে হবে ইলতুৎমিশ। তার কারণ অনেকটা আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে ইলতুৎমিশ থেকে শুরু করব। ঠিক আছে? আজ এই পর্যন্তই, এবং তোমরা নিচে ডেসক্রিপশনে যাবে, ডেসক্রিপশনে গিয়ে যেটুকু আজকে টপিক পড়া হলো এই টপিকের উপর কিছু কোয়েশ্চেন সেট আছে, পুরোটার উপরে একটা ছোট্ট মক সেশন, সেই মকটা কিন্তু তোমরা অবশ্যই দেবে আর অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইলতুৎমিশের সাথে। ভালো থেকো।